দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ কবিতা হলো শঙ্খ ঘোষ রচিত আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি। তো এই কবিতাটি আজকের এই ভিডিওতে আমি ব্যাখ্যা করব এবং ব্যাখ্যা করার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন এখান থেকে আলোচনা করব। তো কবিতাটি কবির রচিত জলই পাষাণ হয়ে আছে নামের কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তো কবিতাটির নাম আয় আরও বেঁধে বেঁধে থাকি, অর্থাৎ কবি ডাকছেন, আহ্বান করছেন যে আয় আরও বেঁধে বেঁধে থাকি। বেঁধে বেঁধে থাকা অর্থে একজোট হয়ে থাকা, দলবদ্ধভাবে থাকা। বেঁধে বেঁধে থাকলে অনেক কিছুর বিরুদ্ধে লড়াই করতে পারা যায়। একজোট হয়ে থাকলে সমস্ত বিপদ কাটিয়ে ওঠা যায়। তাই আদিম মানুষরাও একজোট হয়ে থাকতো প্রকৃতির সঙ্গে লড়াই করতে এবং পশুদের সঙ্গে লড়াই করে বেঁচে থাকার জন্য। তো আজ আমরা বড়ই আলাদা হয়ে গেছি, কারোর সঙ্গে কারো আমাদের সম্পর্ক নেই। একই ফ্ল্যাটে বসবাস করা সত্ত্বেও দেখা যাচ্ছে দুদিকে দুটো দরজা বন্ধ। একটা দরজায় যদি আওয়াজ আসে, আরেকটা দরজা যদি কোনো কারণবশত তাকে হয়তো খুলতে হচ্ছে, কিন্তু সেই আওয়াজ শুনে সে দরজাটা বন্ধ করে রেখেছে। যখন না সে সিঁড়ি বেয়ে নেমে যাচ্ছে বা লিফট ধরে নেমে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সে দরজা খুলছে না। অর্থাৎ আমরা একজোট হয়ে থাকা তো দূরের কথা, কেউ কারো মুখ দর্শনেও এখন যেন আমরা কুণ্ঠাবোধ করি। যতটা এড়িয়ে থাকা যায় মানুষের থেকে, ততটাই যেন আমরা ভালো অনুভব করি। তো এইভাবে আমরা একে অপরের থেকে, মানুষের থেকে ধীরে ধীরে আলাদা হতে শুরু করেছি, যেটা মানব জাতির জন্য খুবই অকল্যাণকর। তো সেই কারণেই কবি এখানে বলছেন আয় আরও বেঁধে বেঁধে থাকি। তো কবিতাটি দিকে দেখা যাচ্ছে, কবি বলছেন আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত। অর্থাৎ আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার ডান দিকে ধস নেমে গেছে, ডান দিকে যাওয়ার আমাদের কোনো রকম উপায় নেই। বাঁয়ে গিরিখাত অর্থাৎ পাহাড়ের গায়ে যে গর্ত থাকে, দুটো যে পর্বত শৃঙ্গ তার মাঝে যে গর্ত থাকে, সেই খাদ রয়েছে, সেখানেও আমরা বাম দিকে যেতে পারবো না, তাহলে আমাদের মৃত্যু নিশ্চিত। আমাদের মাথায় বোমারু অর্থাৎ কি না, বোমা বহনকারী যে বিমান, অর্থাৎ মাথার উপর দিয়ে বিমান যাচ্ছে, যে কোনো সময় যদি বোমা ফেলে দেয় উপর থেকে, আমাদের মৃত্যু সেখানেও নিশ্চিত। পায়ে পায়ে হিমানির বাঁধ, অর্থাৎ আমরা যে ডান দিকে যেতে পারবো না, বাম দিকে যেতে পারবো না, দাঁড়িয়ে থাকলেও মাথার উপর বোমা পড়তে পারে। শুধু এটুকুই না, আমরা যে দাঁড়িয়ে থাকবো শান্তিতে, তারও উপায় নেই। কারণ কি না, পায়ে হিমানির বাঁধ আছে, বরফের পাহাড়, তাই আমরা শান্তিতে সেখানে দাঁড়িয়েও থাকতে পারবো না। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে, তাহলে আমাদের রাস্তা নেই, কোথাও যাওয়ার কোনো রাস্তা নেই, এবং থাকার জন্য ঘরটুকুও নেই, আশ্রয় নেওয়ার স্থানটুকুও নেই। কারণ আমাদের ঘর উড়ে গেছে অর্থাৎ এখানে ডানা মেলে উড়ে যায়নি, এখানে নিশ্চিহ্ন হয়ে গেছে, আমাদের থাকার বিন্দুমাত্র স্থানটুকু নেই। আমরা এতটাই আজ অসহায় হয়ে পড়েছি, কোনো দিকে যাওয়ার আমাদের উপায় নেই। তারপর কবি কী বলছেন, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। অর্থাৎ শিশুদের সব দেহ, শিশুদের মৃতদেহ চারদিকে এদিকে ওদিকে ছড়ানো রয়েছে, যা দেখলে মানুষের শরীর শিহরিত হয়ে ওঠে। শিশুদের সব কেন ছড়ানো রয়েছে না, শিশুরা না খেতে পেয়ে অনাহারে অর্ধাহারে মারা গেছে। তাহলে যেখানে শিশুরা মারা গেছে, সেখানে কি তার পিতা মাতারা বেঁচে থাকতে পারে? তারা তো তাদের শেষ রক্তবিন্দু দিয়ে শিশুকে, সন্তানকে আগলে রাখবে, বাঁচিয়ে রাখবে। কিন্তু বাবা মাই মারা যাবে, পিতামাতাই যখন মারা যাবে, রক্ষাকারীরা, তখন সন্তানেরও মৃত্যু হইত। তাই শিশুদের সব চারিদিকে ছড়িয়ে রয়েছে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? কবির প্রশ্ন, যে তাহলে ওই শিশুরা যেমনভাবে মরে গেছে, আমরা যারা অল্প কয়েকজন বেঁচে আছি, আমরাও কি এইভাবে মরে যাব? আমাদের পথ নেই আর, আয় আরও বেঁধে বেঁধে থাকি। অর্থাৎ কবি বলছেন যে আমরাও হয়তো এইভাবে মরে যাব, তাই আমাদের আর কোনো রাস্তা নেই বেঁচে থাকার। শুধুমাত্র আমাদেরকে কী করতে হবে না, একজোট হয়ে বেঁধে বেঁধে থাকতে হবে। আমাদের ইতিহাস নেই, অথবা ইতিহাস, আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। কবি বলছেন আমাদের কোনো অতীত নেই, অতীত বলে আমাদের কিছু নেই, অথবা এমন অতীত রয়েছে সেটা চোখ মুখ ঢাকা, সেটা দেখা যায় না। সেই অতীত চাপা পড়ে আছে আমাদের ইতিহাস লেখার মতো ঐতিহাসিক যেন আজও জন্মায়নি। এই কথা প্রসঙ্গে বলে রাখি, ক্লাস 12-এর একটি কবিতা, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, কবিতায় আমরা দেখতে পাই যে কোনো মজুরের কথা, কোনো দিনমজুরের কথা, কোনো শ্রমিকের কথা ইতিহাস লেখে না। ইতিহাস কার কথা লেখে না, ইতিহাস বড় লোকদের কথা লেখে, রাজার নাম লেখে। যেমন তাজমহল কে বানিয়েছিল? তাজমহল
বললেই আমরা উত্তর কী পাই, কে বানিয়েছিল, না শাহজাহান বানিয়েছিল। কিন্তু সত্যি কি শাহজাহান বানিয়েছিল? সেটা তো কোনো শ্রমিক বানিয়েছিল, কোনো মিস্ত্রি বানিয়েছিল, কিন্তু তাদের কথা তো ইতিহাস লেখে না কখনো। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে তৈরি করেছিল? শেরশাহ তৈরি করেছিল। কিন্তু সত্যি কি শেরশাহ তৈরি করেছিল? শেরশাহ তৈরি করিয়েছিলেন, কিন্তু যাদের বিশাল দানে সেগুলো গড়ে উঠেছিল তাদের কথা তো ইতিহাস লেখে না। তাই আমাদের সাধারণ মানুষের কথা ইতিহাস লেখে না, অথবা এমন ইতিহাস যা চোখ মুখ ঢাকা, অর্থাৎ যা দেখা যায় না। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো মরে গেছে। কবি হয়তো কথা কেন ব্যবহার করছেন না, একটা একটা সন্দেহ কবি প্রকাশ করছেন যে পৃথিবী বেঁচে আছে না মরে গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। কেন না, মানুষ যদি খেতে না পায়, মানুষ যদি থাকতে না পারে শান্তিতে, মানুষ যদি ঘুমোতে না পারে, সব সময় যদি চিন্তা থাকে যে বেঁচে থাকবে না মরে যাবে, তাহলে তার কাছে পৃথিবীর আনন্দ কি আনন্দ হয়ে ধরা দেয়? পৃথিবীর কোনো উৎসব কি তার কাছে উৎসব হয়ে ধরা দেয়? কোনো আনন্দই তার কাছে তখন আর আনন্দ থাকে না। তাই কবি পৃথিবী বেঁচে আছে না মরে গেছে এই কথা বলতে হয়তো শব্দটি ব্যবহার করেছেন। আমাদের কথা কে বা জানে? আমরা ফিরেছি দরে দরে, দরে দরে অর্থাৎ কি, দরজায় দরজায় ফিরেছি। আমাদের কথা কেউ জানে না, আমরা এর দরজায় ওর দরজায় ঘুরে ফিরেছি নিজেদের বেঁচে থাকার তাগিদে। এই কথা প্রসঙ্গে বলে রাখি, প্রেমেন্দ্র মিত্রের ফ্যান কবিতাতে আমরা দেখতে পাই কি না, সামান্য ফ্যানের জন্য, ভাত তো দূরের কথা, দুবেলা দুমুঠো খেতে পাওয়া তো দূরের কথা, সামান্য ফ্যানের জন্য মানুষ এর দরজায় ওর দরজায় ঘুরেছে দুর্ভিক্ষের সময়, কিন্তু তা সত্ত্বেও তারা সেই ফ্যানটুকু পাচ্ছে না। তাই এখানেও কবি সেই রকমই একটা ইঙ্গিত দিয়েছেন যে আমরা দৌড়ে দৌড়ে ফিরেছি, দরজায় দরজায় ফিরেছি, কিন্তু আমাদের বেঁচে থাকার যে যা কিছু দরকার, যা কিছু প্রয়োজন, তা কিন্তু আমরা পাইনি। তারপর কবি কী বলছেন, কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছে বাকি, আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকে। কবি আশা দেখিয়েছেন মানুষের মধ্যে যে আমাদের কোথাও কিছু নেই, ডান দিকে ধস, বাঁয়ে গিরিখাত, মাথার উপর বোমারু, কিন্তু তারপরেও কি না, তারপরেও একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে না, আমরা কজন বেঁচে আছি। আমাদের উচিত হাতে হাত রেখে একজোট হয়ে বেঁধে বেঁধে থাকা, অর্থাৎ আমরা যদি এক হতে পারি, পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নেই আমাদেরকে বিপদের মুখোমুখি করে। আমরা সমস্ত বিপদ থেকে উদ্ধার পাবো, সমস্ত বিপদকে জয় করে একদিন আনন্দের সুখের সঙ্গে ঘর বাঁধতে পারবো। তাই কবি শেষে কথা বলছেন যে আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকে। তো এই কবিতা থেকে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলি হচ্ছে, কবিতার কবিকে? উত্তর শঙ্খ ঘোষ। কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? উত্তর হবে জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থ থেকে। আমাদের ডান দিকে কি? আমাদের ডান দিকে ধস। বাঁয়ে কি? উত্তর হবে বাঁয়ে গিরিখাত। মাথার উপর কি? না মাথার উপর বোমারু। পায়ের নিচে কি? না পায়ের নিচে হিমানির বাঁধ। তারপর আয়ারও বেঁধে বেঁধে থাকি কথাটি কবি কতবার ব্যবহার করেছেন কবিতায়। তারপর যে প্রশ্ন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, কবিতায় কবি কী সন্দেহ প্রকাশ করেছেন। তারপর কবিতায় কবি কোন কোন প্রশ্ন করেছেন। আমাদের চারিদিকে কাদের শবদেহ, কাদের মৃতদেহ ছড়ানো রয়েছে, আমাদের কি নেই, আমাদের ইতিহাস কেমন, এই ধরনের প্রশ্নগুলো এখান থেকে বেশি এসে থাকে। তো এত দূর যদি দেখে থাকেন ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে থাকবেন। ধন্যবাদ।